গত 15 বছরের অনেক ধরনের অরাজকতা এমন প্রাতিষ্ঠানিক একটা রূপ পেয়ে গিয়েছিল যে সেগুলো কি আমাদের প্রায় একটা নিউ নর্মাল বলে মনে হচ্ছিল। শিল্পীরাও অনেকেই চট করে রং বদলে ফেলছেন। অটো যে স্পিডে তার উপরের পতাকা বদলেছে, একই স্পিডে বহু মানুষ মাথায় বেঁধে রাখা পতাকাটাকেও বদলে নিয়েছে। ইন্ডাস্ট্রিকে তার মতন করেই করতে হবে। যে কোনো ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি হোক, বিড়ি ইন্ডাস্ট্রি হোক বা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, গোড়ায় কদক ছিল না, গোটা সিস্টেমটাই পচা ছিল আমি জানি না, কিন্তু মানে ছিল। আশা করব নতুন সরকারের থেকে যে এর রাজনীতিকরণ হবে না ইন্ডাস্ট্রির। এই মুহূর্তে আমার মুখোমুখি মোস্ট পাওয়ারফুল অ্যাক্টর অফ টলিউড ঋত্বিক চক্রবর্তী। এবং ঋত্বিক মানুষ তৈরি করে কে হিরো, কে অভিনেতা, কে ক্যারেক্টার আর্টিস্ট, এগুলো কিন্তু অভিনয়ের যে সত্তা বা পাওয়ার সেটা কিন্তু বলা যেতে পারে 200% তোমার মধ্যে রয়েছে। কিন্তু এটা আমার পক্ষে পুরোটা বলা সম্ভব নয় যে আমার মধ্যে আসলে কতটা আছে। আমি তো ছোটবেলা থেকে অভিনয় পছন্দ করেছি, অভিনয় করতে ভালোবাসি এবং এই কাজটাই মানে মোটামুটি খানিকটা পারি আর কি, তাই করতে থাকি। হয়তো তোমার প্ল্যাটারে অনেক রকম ছবি আছে। হ্যাঁ, সেটা খানিকটা তো আছে, সেটার জন্য মানে আমি খানিকটা সৌভাগ্যবানও নিজেকে বলবো। এবং বিভিন্ন পরিচালক বিভিন্ন রকমের চরিত্র দিয়ে আমাকে মানে নানান রকম অভিনয় করার সুযোগ করে দিয়েছেন। আমি তার চেষ্টা করেছি সেই সদ্ব্যবহার করতে, সেই সুযোগের। সেটা আমি বলবো যে আমার 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 লাক খানিকটা। খুব শিগগিরই রিলিজ করছে ফেরা, এবং ফেরাও কিন্তু একটা খুব সম্পর্কের গল্প। এবং এই সম্পর্কের গল্পটা যতটা আমরা আভাস পেয়েছি, এটা খুব মানসিক শারীরিক সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটা বন্ডিং এর গল্প, তাই কি? হ্যাঁ, ফেরা অ্যাপারেন্টলি একটা বাবা ছেলেরই গল্প, একটা বাবা ছেলের গল্প। আর বাবা ছেলের গল্প বললে এক কথায় যেরকম বলা যায়, তেমনি আমরা সকলেই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই জানি যে এই গল্পগুলো আসলে আলাদা আলাদাই হয়। মানে প্রতিটা বাবা ছেলের গল্প আসলে দিনের শেষে আলাদাই। যেমন মানে আমি আমার ব্যক্তি জীবনে আমার বাবার সাথে আমার যে মধুর একটা সম্পর্ক ছিল, এবং মানে আমার বাবার অনেক প্রভাব আমার ব্যক্তি জীবনে রয়েও গেছে। আর আমার যে অভিনয় করা চরিত্রটি পলাশ, তার সাথে তার বাবার সম্পর্কটা অতটা মধুর নয়। তো ফলে ছেলে বাবাদের সম্পর্ক বদলে যায়। হ্যাঁ, সেটা বোঝাতে সেটা সবার গল্পই আলাদা। তো বাবা ছেলের গল্প ঠিকই, বাবা ছেলের গল্প আগেও করেছি, কিন্তু এটা একটা অন্য চরিত্র। আজকাল তো আমরা দেখি যে জেনজি বলি, সম্পর্কগুলো খুব বদলে যায়। আমরা যেই ধরনের শৈশব পেয়ে এসেছি বা আমাদের বাবাদের সঙ্গে যে সম্পর্কগুলো ছিল, আজকাল কিন্তু বদলে গেছে। সেক্ষেত্রে তোমার এবং তোমার ছেলের সম্পর্ক ঠিক কেমন? আমি চেয়েছি যে আমার ছেলে যেন আমার মানে সঙ্গে তার সম্পর্কটা একটা সহজ সম্পর্ক থাকে, সে যেন তার সব মনের কথা পরিষ্কার করে বলতে পারে, একটা বন্ধুত্বমূলক। হ্যাঁ, এবং এমন কথাও সে নির্দ্বিধায় বলতে পারে যেটা সম্পর্কে শিওর যে আমার মতটা আলাদা, তা সত্ত্বেও যেন সে আমাকে বলতে পারে। এরকম একটা মানে পরিবেশ আমি তৈরি করতে চাই। আবার এই ব্যাপারটা আমি আমার বাবার থেকেই পেয়েছি। মানে এই পরিসরটা আমারও ছিল জীবনে। তো আমি জানি যে এই পরিসরটা থাকার ফলে আমার জীবনে কি লাভ হয়েছে। তো আমি চাই যে আমার ছেলেরও যেন এই পরিসরটা থাকে। সঞ্জয় মিশ্রের সঙ্গে অভিনয় করা আমার মনে হয় যে ইটস অনার। যারা আমরা মানে এমনি সিনেমার দর্শক, তারা সবাই দেখেছেন সঞ্জয় মিশ্রের অভিনয়। হ্যাঁ, সেটা আঁখো দেখির মতন ছবিতেও যেমন ওনাকে দেখা যায়, তেমনি রোহিত শেঠির স্ল্যাপস্টিক কমেডিতেও ওনাকে যখন দেখা যায়। এবং এই দুটো দেখলে বুঝতে পারা যায় যে অভিনেতা হিসেবে ওনার রেঞ্জটা কতটা। ওরকম একটা খোলা মনের মানুষ বলেই আমার ধারণা ওরকম একটা অভিনেতা উনি। মানে অভিনেতা যদি তার সমস্ত মানে দরজা বন্ধ করে দেয়, তাহলে তার গ্রো করার চান্স থাকে না। তো সঞ্জয় মিশ্র সেরকম মানুষ নয়। আমাদের সঙ্গে যিনি অভিনয় করেছেন, নর্থ কলকাতায় শুটিং হচ্ছে, ওনার গ্যাপ থাকলে উনি এমনি ঘুরে বেড়াচ্ছেন, এগুলি ওগুলি, গঙ্গার ধার। হ্যাঁ, তো এইগুলো মানে স্বাভাবিক, একজন অ্যাক্টরের পক্ষে স্বাভাবিক। নতুন জায়গায় এসছেন, মানুষ দেখছেন, ব্যাপারটা বুঝছেন। এগুলো মানে অভিনেতাদের তো কোনো বই নেই যে 7টা বই পড়া মানেই ফাইনালি অ্যাক্টর হয়ে গেলাম। কিন্তু হ্যাঁ, তো এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে রাজ্যে একটা পালা বদল ঘটেছে, একটা সরকারের বদল ঘটেছে। এই পালা বদল বা রাজ্যে একটা 15 বছরের সরকারের বদলে যাওয়াকে তুমি কিভাবে দেখছো বা প্রত্যাশা কতটা? নাগরিক হিসেবে প্রত্যাশা তো আমরা অবশ্যই আশাবাদী। একটা নতুন সরকার এসছে, তাকে তার সময়ও দিতে হবে তার কাজ করার। আর গত 15 বছরের অনেক ধরনের অরাজকতা এমন প্রাতিষ্ঠানিক একটা রূপ পেয়ে গিয়েছিল যে সেগুলো কি আমাদের প্রায় একটা নিউ নর্মাল বলে মনে হচ্ছিল। যতই উদ্ভট লাগুক পুরো ঘটনাটা, কিন্তু সেটাকেই যেন নর্মাল বলে মনে হচ্ছিল।
তো তার থেকে নিশ্চয়ই আমরা বেরিয়ে আসতে পারবো, তার থেকে মুক্তি পাবো। আমাদের ইন্ডাস্ট্রিতে অসম্ভব রাজনীতিকরণ হয়েছিল, সেটা যদি শূন্য হয়ে যায়, সেরকম একটা পরিবেশ আশা করব নতুন সরকারের থেকে, যে এর রাজনীতিকরণ হবে না ইন্ডাস্ট্রির মানুষজনই ইন্ডাস্ট্রির মানে ভালো মন্দ তার বিচার করবেন, তার সিদ্ধান্ত নেবেন। দরকারে সরকারের সাহায্য পাবে আমাদের ইন্ডাস্ট্রি, এগুলো আশা করব, এটাই প্রত্যাশা। শিল্পীদের ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ বা দর্শকই আঙুলটা তুলছে যে পাল্টিবাজ, চট করেই তারা তাদের রং বদলে ফেললো। এই জিনিসটাকে তুমি অ্যাজ আ হিউম্যান বিংকে কেমন ভাবে দেখছো? এত মাস হারে রাজনীতির সাথে আমাদের ইন্ডাস্ট্রি যুক্ত হয়ে গিয়েছিল, তো সেটা এমনিতেই খুব একটা স্বাস্থ্যকর ছিল না। মানে কি, যারা ভোটে দাঁড়িয়েছেন তারা ভোটে দাঁড়িয়েছেন, যারা ভোটে দাঁড়াননি, যারা শুধুই ওই কোনো রাজনৈতিক দলের শহীদ দিবসের মঞ্চে চলে গেছেন, তো তারা তো তারা তোষামোদকারী বলবো, আমি বলার কেউ নই। আমি বলবো যে তারা তার মানে সেই দলেরই মানুষ। তুমি যদি কোনো একটা রাজনৈতিক দলের শহীদ দিবসে গিয়ে সেইখানকার মঞ্চে ওঠো, তার মানে তুমি সাপোর্ট, তুমি নিজেও তাকে তাই মনে করো, তুমি ওই তাকে সেই রাজনৈতিক দলের মানুষ বলেই মনে করো, বা সেই মতাদর্শে বিশ্বাস করো। তাহলে একটু তাড়াতাড়ি করে তাহলে মানে পাল্টি খাওয়ারও কিছু নেই, তাহলে তোমার মতাদর্শ আছে। বা তোমার যদি মনে হয় যে আগের সরকারটার, আগের দলটার কোনো মতাদর্শ ছিল না, অতএব তোমারও ছিল না, তুমি ছিলে ওখানে, আবার তুমি খুঁজছো কোথাও একটা এঁটুলির মতন লেগে থাকা যায়, তাহলে সেটা তোমার চয়েস। আমি কি বলবো, সেটা তো বলো না, মানে যাদের আগে সরকারের মঞ্চে দেখা গেছে, এই নতুন সরকার আসার পর দেখা যাচ্ছে আবার এই সরকারের হয়েই তার গুণগান গাইছে। এই ক্ষেত্রেই বলা হয়েছে হয়তো। হ্যাঁ, কিন্তু মানে সেটাকে কি করে, মানে কোন রাজনৈতিক দল কিভাবে সেটাকে গ্রহণ করছে, আর এই ধরনের স্পাইনলেসনেস আমরা দেখে বড় হয়েছি। আমরা তো মানে প্রথমবার সরকার বদলাতে দেখলাম না, এর আগেও আমরা সরকার বদলাতে দেখি, আমার চুলদারিতে এমনি এমনি পাইক ডেকে যায়নি। অটো যে স্পিডে তার উপরের পতাকা বদলেছে, একই স্পিডে বহু মানুষ তার মাথায় বেঁধে রাখা পতাকাটাকেও বদলে নিয়েছে। তো তার মানে সেই অটোর মতনই সে, আর কি বলবো। সেক্ষেত্রে আমি যদি নাম উল্লেখ করে বলি, খুব সম্প্রতি আমরা দেখতে পেলাম যে পরমব্রত চট্টোপাধ্যায়কে আমরা দেখেছি যে বিগত সরকারের হয়ে প্রচার করতে তাদের মঞ্চে, এবং এই সরকার যখন মানে গঠিত হলো, আমরা রুদ্রনীল ঘোষের পাশে তাকে দেখতে পেলাম। পরম বলেছেন যে তার উপর চাপ ছিল, তিনি একজন পারিবারিক মানুষ, তার সদ্যজাত সন্তান রয়েছে, তাই জন্য তিনি ক্ষমা চাইতে এক প্রকার বাধ্য হয়েছিলেন কাজে ফিরে আসার জন্য। পারিবারিক চাপ বা অন্য যুক্তিগুলো তিনি দিয়েছেন ঠিকই, কিন্তু সেগুলো কি খুব প্রাসঙ্গিক? আমি বলতে পারবো না, কিন্তু রুদ্রর পাশে বসার মানে তার মধ্যে কোনো দোষ দেখছি না আমি। কেন, রুদ্র প্রথমত আমাদের এখানকার একজন অভিনেতা, দ্বিতীয়ত রুদ্র আপাতত দায়িত্ব দিয়েছেন সরকার এবং চারজন অভিনেতাকে যে দায়িত্ব দিয়েছেন, আমাদের রুদ্র একজন, এবং রুদ্র এবং রূপাদি এই দুজনকে আমি খানিকটা ব্যক্তিগতভাবে চিনি, পাপিয়া দিকে এবং বা হিরণকে আমার অতটা পরিচয় নেই। এদের দুজনকে জানি বলে জানি যে এরা খুব ভালো করেই আমাদের এই ইন্ডাস্ট্রির ব্যাপারটা বোঝে। আমার মনে হয় দীর্ঘদিন ধরে দেখেছে, এবং আমি যতটা রূপাদি বা রুদ্রর কথা শুনেছি এই নতুন সরকার বদলানোর পর, তাতে আমার মনে হয়েছে যে আমি যে কথাটা বললাম যে একটা রাজনীতিকরণ চাই না, ওদের কথা শুনে মনে হয়েছে যে ওরাও রাজনীতিকরণ চাইছে না। হ্যাঁ, তো রাজনীতিকরণ হলে কোনো ইন্ডাস্ট্রিরই আসলে কোনো গ্রোথ হওয়ার কোনো চান্স নেই। ইন্ডাস্ট্রিকে তার মতন করেই করতে হবে। যে কোনো ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি হোক, বিড়ি ইন্ডাস্ট্রি হোক, বা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, তাকে তার মতন করেই তৈরি হতে হবে, তাকে তার বাস্তবতা বুঝে তাকে তার মতন করেই এগোতে হবে। এবং যে কোনো ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য আবার যেটা বলছি যে সরকারেরও একটা সহযোগিতা দরকার লাগে, তো সেগুলো প্রয়োজন। আমরা কিন্তু দেখেছি আবার অনির্বাণ ভট্টাচার্য বা দেব, তারা কিন্তু আবার ক্ষমা চাননি, তারা আবার প্রতিবাদ করেছেন, কাজও হারিয়েছেন। এবং দেব তো আমরা দেখেওছি যে ফেডারেশনের সঙ্গে সরাসরি সমরে নেমেছিলেন। দেখো, দেবের সঙ্গে পরম বা অনির্বাণকে গুলিয়ে ফেললে হবে না। দেব কিন্তু একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, ফলে তিনি আবার তার দলেরই যারা ফেডারেশনের দায়িত্বে আছে তার প্রতিবাদ করছেন। হ্যাঁ, এইটা খুব গোলানো ছিল গো, এই নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। আমাদের রাজ্যে এত গুরুত্বপূর্ণ সব পরিচালক এবং অভিনেতা তারা সবাই ব্যান হয়েছিল, এবং আমরা শুধু ফেডারেশনের প্রেসিডেন্ট বলে স্বরূপ বিশ্বাসকে সবাই খুব দোষারোপ করছি। কদিন আগে আমার একজনের লেখা পড়লাম, তিনি একটা কথা বলতেন যে স্বরূপ বিশ্বাস আসলে রোগ নয়, রোগের উপসর্গ। কথার সঙ্গে আমিও একমত, কারণ আমাদের এখানে একটা প্রশাসন ছিল, একজন মুখ্যমন্ত্রী ছিলেন, তো উনি শুনতে পেতেন না সম্ভবত যেখানে এগুলো চলছে। এবং তো
উনি কেন শুনতে পেতেন না, আমি ওনাকে অতটা ব্যক্তিগতভাবে একেবারেই চিনি না, কিন্তু উনি শুনতে যে পেতেন না সেটা দেখতেই পেতাম। ফলে এই পুরো দোষটা আসলে শুধু স্বরূপ বিশ্বাসের কিনা এ নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। ওনাকে আমরা দেখতে পেতাম, ওনার মানে গায়ে জোয়ারি বলো, ওনার বলো, তার কিছু চিহ্ন থাকতো। আমরা যেমন দেখতে পাচ্ছি, আমাদের প্রশাসন নিশ্চয়ই দেখতে পাচ্ছিল, তারাও কিন্তু একদমই ঠুঁটো হয়ে থাকতো তখন। তো তার দায় তাদেরও ওই 100%ই, তাদেরকেও নিতে হবে, 100%ই তাদের দায় বলে আমার নিজের মনে হয়। মানে সিস্টেমটার মধ্যেই একটা হ্যাঁ, মানে ওই ছেলেটা খুব খারাপ আর এই দিদিটা ভীষণ ভালো, আমার এরকম মনে হচ্ছে না। মানে সিস্টেমে গোড়ায় গলদ ছিল একটা। আর গোড়ায় গদক ছিল না, গোড়া সিস্টেমটাই পচা ছিল, আমি জানি না, কিন্তু মানে ছিল। তুমি নিজের যে একটা মত ধরে রেখেছো বহুদিন ধরে, সেই কারণেই কি কোনো রাজনৈতিক মঞ্চে তোমাকে দেখা যায় না, বা কোনো রাজনৈতিক রং তোমার মাথায় চেপে বসেনি আজ অব্দি? দেখো, আমি যা যা করতে পারি তাই করি। আমাকে তুমি কখনো প্লেন চালাতেও দেখবে না, হ্যাঁ, কোনোদিন তুমি আমাকে প্লেন চালাতে দেখোনি। তো কোনোদিন প্রশ্নও করোনি ঋত্বিক তোমাকে কেন প্লেন চালাতে দেখছি না, কিন্তু তুমি প্রশ্ন করছো তুমি কেন আমাকে রাজনীতিতে দেখোনি। না, যেহেতু তোমার বহু সতীর্থরা তোমাদের ইন্ডাস্ট্রি থেকে অনেকেই, আমাদের যে সতীর্থরা তারা কি সব পাশের লোককে দেখে গেছিল না নিজেই গেছিল? নিশ্চয়ই নিজে গেছিল। তাহলে তারাই বলতে পারবে তারা কেন গেছিল। আমি কোনো পাশের লোককে দেখে কোনোদিনই কোনো কাজ করিনি, অনেক বয়স হয়ে গেছে, কোনোদিন কোনো পাশের লোক কি করছে তাই দিয়ে আমি আমার পথ ঠিক করিনি। আমার ধারণা তারাও ঠিক করেনি, তারাও নিজেরাই ঠিক করেছে তারা যাবে, সে যে মঞ্চেই হোক যাবে, যেখানে হোক প্রচার করবে বা করবে না, সবাই সে যে যার নিজের মতন করে। পাশের লোককে দেখে আমরা ম্যাক্সিমাম একটা ফ্যাশন নকল করতে পারি, জীবনটা নকল করতে পারবো না। পাশের লোককে দেখে হয়তো ঋত্বিক চক্রবর্তী সিদ্ধান্ত না নিতে পারেন, কিন্তু ঋত্বিক চক্রবর্তীর কাছে নিশ্চয়ই তুমি যেহেতু একজন শিল্পী এবং টলিগঞ্জের একজন মুখ, বাকিদের কাছে যেমন প্রস্তাব এসছে, তোমার কাছে নিশ্চয়ই রাজনৈতিক প্রস্তাব তো এসেছে নিশ্চয়ই কোনো না কোনো সময়। ওই রাজনৈতিক প্রস্তাব সরাসরি আসেনি কখনো। একদম প্রথম দিকে, এই সরকারের প্রথম দিকে আমাকে একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি বাক্যে বলেছিলাম যে না, আমি কোনো রাজনৈতিক অনুষ্ঠানে যাব না। তারপর থেকে আমাকে কেউ কোনোদিন ডাকেও নি, আর আমার কোনো অসুবিধাও আসলে হয়নি। বা ভোটের প্রচারে বা ভোটে দাঁড়ানোর জন্য এরকম কোনো প্রস্তাব? না, কখনোই আসেনি। আমার মনে হয় আমি এইটুকু বোঝাতে সক্ষম হয়েছি যে আমাকে নাগরিক হিসেবে দেখাটাই ভালো। আর খানিকটা আমরা অভিনয় করি বলে অনেক মানুষ চেনে আমাদেরকে, ফলে কিছু মানুষ এটা নিয়ে মন্তব্য করবে না। অনেকে আছে যাদেরকে কেউ চেনে না, সেও হয়তো তার থেকেও তাড়াতাড়ি পাল্টি খেয়ে গেছে। তাকে কেউ চেনে না বলে হয়তো কেউ বলতে পারছে না, হ্যাঁ, বা হয়তো তার কোনো ভয়ই ছিল না, শুধুই চারটি ধান্দার জন্যই সে পাল্টি খেয়েছে। হ্যাঁ, এরকমও হতে পারে। মিছিলে হাঁটলেও টাকা পাওয়া যায়, হ্যাঁ, রাজনৈতিক মঞ্চে গিয়ে বসলেও টাকা পাওয়া যায়, তো নিশ্চয়ই সেগুলো পেয়েছে। হ্যাঁ, তো রাজনৈতিক দল যদি টাকা দেয় তাহলে আশা করবো সেগুলো ট্যাক্সের টাকা নয়, সেগুলো কোনো কারণে রাজনৈতিক দলের ফান্ড থেকে যাচ্ছে। কিন্তু সরকার যখন অভিনেতাদের অর্থ পুরস্কার দিয়েছে তখন খুব গায়ে লেগেছে, ঠিক আছে, যে এই ট্যাক্সের টাকা এইভাবে যে এর থেকে বেটার ইউজ আছে ট্যাক্সের টাকার। হ্যাঁ, শিল্পীদের সম্মান দেওয়ার জন্য একটা পেমেন্টও দিতে পারে, অর্থ যখন দেওয়া হচ্ছে, হ্যাঁ, সেইটার ব্যাপারে আমার আপত্তি আছে আবার এমনিতে, যে মানে বছর হ্যাঁ, আর এই কজন তো অভিনেতা, মানে অনেকে 2বার 3বার 4বার করে পেয়ে গেছে, তুমি খোঁজ নিলে জানবে। তো এই হ্যাঁ, তো এই ট্যাক্সের টাকা দিয়ে এই দুর্গাপুজো হওয়া, হ্যাঁ, ক্লাবকে অনুদান দেওয়া বা অভিনেতাদের পুরস্কার দেওয়ার আমি বিরোধী। আমার মনে হয় এগুলো মানে সত্যিকারের প্রগতি বা উন্নতিতে কাজে লাগানোই বেটার। অর্থকরী পুরস্কার আমার মনে হয় না সরকারের দেওয়া কাজ বলে, এটা আমার মনে হয়। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি কবিতাটার নাম, ঠিক আছে। তো আমি ফেসবুকে লিখেছিলাম যে আমারই ট্যাক্সের টাকায় পান্না হলো সবুজ আর চুনি উঠলো রাঙা হয়ে। তো অনেক পান্না অনেক চুনি এভাবে রাঙা হয়েছে, ঠিক আছে, আমার ট্যাক্সের টাকায়। আমার ভালো লাগেনি। নতুন একটা সরকার এসছে, আমরা তার থেকে একটা গুড গভর্নেন্স চাই। যেই মুহূর্তে কোনো একটা জায়গা সরকারের থেকে আমরা একটা গুড গভর্নেন্স চাইছি, তার মানে কিন্তু আমরা মানে সব কিছুই চাইছি। পাপিয়া অধিকারী বলছিলেন যে ধারাবাহিকের বিষয়বস্তুতেও জোর দিতে হবে, পরকীয়া, 5টা বিয়ে, এইগুলো নিয়ে ভাবনা চিন্তার সময় এসেছে, যে টিআরপির খাতিরে এমন কিছু না দেখানো হয় যেটা সামাজিক প্রভাব পড়বে। হ্যাঁ, সিরিয়ালের বিষয়বস্তু তো সমাজে তো খানিকটা প্রভাব অবশ্যই ফেলে, একদম ফেলে না তা নয়, অবশ্যই ফেলে। এবং এই খুবই ডেরোগেটরি কন্টেন্ট নিয়ে টেলিভিশনে যে কাজ হয়, এটাও মানে তর্কের বিষয় না, এটা হয়, সত্যিই হয়।
এইটা আমি বিশ্বাস করি না যে সে 5টা বরের গল্প ছাড়া 5টা বউয়ের গল্প ছাড়া কেউ কিছু গল্প দেখে না, এটা আমি বিশ্বাস করি না। 15 বছর 16 বছর আগে যে ধরনের ধারাবাহিকতা বা 20 বছর আগে, কিন্তু এইটা তো কর্পোরেটের সিদ্ধান্ত অনুযায়ী ফাইনালি এই সবগুলো ঠিকঠাক হয়, তো সেটা কিভাবে বদলাবে কি হবে আমি জানি না। কথা বলছিলাম ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে। অ্যাজ ইউজুয়াল যেমন ঋত্বিক চক্রবর্তী সবসময় সব বিষয়ে ভোকাল, সেরকমই আমাদের এই আলাপচারিতাতেও নানা বিষয় উঠে এলো। ক্যামেরায় সনৎ মিশ্রার সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।